আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অপটিক্যাল ফাইবারের ব্যবহার নিয়ে একটু কথা বলি। অপটিক্যাল ফাইবারের ব্যবহার, দেন অপটিক্যাল ফাইবারের গঠন, দেন আমরা আলোচনা করব ধীরে ধীরে অপটিক্যাল ফাইবারের ব্যবহারের সুবিধা অসুবিধা এবং অপটিক্যাল ফাইবার রিলেটেড মেইনলি আজকে আলোচনা ইনশাল্লাহ। সো চলো প্রথমে অপটিক্যাল ফাইবারের ব্যবহার নিয়ে আলোচনা করি। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কারণ পুরো টপিকটাই আসলে অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবারের ব্যবহার উল্লেখ করো, এই প্রশ্নটা যদি আসে। অ্যান্সার হচ্ছে, দেখো এখানে অ্যান্সারটা দ্বারা আমি একটু জুম করে নিই। ওকে, সো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে বর্তমানে ক্যাম্পাস নেটওয়ার্কের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। পুরো একটা ক্যাম্পাসে নেটওয়ার্কিং করার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, কারণ অপটিক্যাল ফাইবারে অনেক বেশি ব্যান্ড প্রশস্ত পাওয়া যায়, যার ফলে ভিডিও কনফারেন্সের মতো অ্যাপ্লিকেশন চালানো যায়। 2 নাম্বার হচ্ছে বর্তমানে টেলিফোন নেটওয়ার্কে এক্সচেঞ্জগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, কারণ অপটিক্যাল ফাইবারের সাহায্যে অনেক বেশি টেলিফোন ব্যবহারকারীকে সেবাদান করা সম্ভব। মাই স্টুডেন্টস, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে অনেক বেশি দূরত্বে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার খুবই উপযোগী, সাধারণত ব্যাকবোন বাস্তবায়নের ক্ষেত্রে, যেমন দুটি শহর, দেশ, উপমহাদেশ বা মহাদেশের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ব্যবহার অতুলনীয়। সো এখানে তুমি অপটিক্যাল ফাইবারের বিভিন্ন টাইপের ব্যবহার পেয়ে গেলা, কিন্তু এর থেকেও বেশি তুমি জানো যে অপটিক্যাল ফাইবার আমরা বিশেষ করে এখন আমরা দেখতে পাই যে ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ইউজ হয়। সো তুমি সেগুলো ইউজ করতে পারো, এখানে লিখতে পারো যাতে তুমি বেশি মার্ক পাও। এরপরে অপটিক্যাল ফাইবারের গঠন বর্ণনা করো। অপটিক্যাল ফাইবার হচ্ছে, দেখো, ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইলেকট্রিক দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত। একটি অপটিক্যাল ফাইবারের গঠন পর্যবেক্ষণ করলে আমরা সিলিন্ডার আকৃতির একটি তার তো সিলিন্ডার আকৃতিরই হয় সাধারণত, বা ফাইবার অপটিক কেবল দেখতে পাই, যার ফলে কেন্দ্রীভূত 3টি অংশ বা স্তর আছে। তার মানে অপটিক্যাল ফাইবারে মূলত 3টা স্তর আছে কেন্দ্রীভূত। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। আমরা চিত্র 1 এবং 2-তে সেটা দেখতে পাবো। চলো আমরা চিত্রগুলো একটু দেখে ফেলি। এই যে চিত্র 1 এবং চিত্র 2-এ সেগুলো দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে দেখো কোর নিয়ে আলোচনা করি। সবচেয়ে এটা খুব বিরক্তিকর একটা টপিক, আই নো, বিকজ এখানে তোমার অনেক কিছু মুখস্থ রাখতে হবে। দেয়ার ইজ নাথিং এলস টু ডু। বারবার প্র্যাকটিস করবা, আর আমি মনে করি একটু নোট ডাউন করে ফেলবা, চিত্রগুলো দিবা পরীক্ষা অবশ্যই। সবচেয়ে ভিতরের স্তর যার ভিতর থেকে আলোক রশ্মি গমন করে। তাহলে কোরের তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা, সেটা হচ্ছে এটা সবচেয়ে ভিতরের স্তর। এর ভিতর দিয়ে আলোক রশ্মি হচ্ছে গমন করে। এটা এই চিত্র দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। দেখো এই যে সবচেয়ে বাহিরে আছে জ্যাকেট, তার ভিতরে আছে ক্লাডিং যেটা মূলত গ্লাসের তৈরি, এবং এর ভিতরে এই যে কালো যে বস্তুটা দেখতেছো এটা হচ্ছে তোমার কোর, এটাও গ্লাস দিয়ে তৈরি। তাহলে এই চিত্রটা যদি তুমি আঁকো, ঠিক আছে, এই চিত্রটা যদি তুমি আঁকো তাহলে কিন্তু স্যার বুঝে যাবে যে তুমি আসলে কত সুন্দর বুঝতে পারছো। জ্যাকেট হচ্ছে প্লাস্টিক, মূলত প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ক্লাডিং হচ্ছে গ্লাস দিয়ে তৈরি, কোর হচ্ছে গ্লাস দিয়ে তৈরি। এবং এখানে দেখো কত সুন্দর করে এটার আরেকটা ক্রস সেকশনাল ভিউ আছে, ঠিক আছে। আর এখানে তো একটা তুমি দেখতে পাচ্ছই ওভারঅল ভিউটা। সো তুমি যদি এগুলো এই যে ছবিটার দিকে, মানে আমি যখন পড়াবো তুমি যদি ছবিটার দিকে মাথায় রাখো তাহলে আশা করি তুমি এগুলো বুঝবা। তাহলে এখানে তোমাকে বলে দিছে যে কোর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর যার ভিতর দিয়ে আলোক রশ্মি গমন করে। এটি সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কিন্তু অনেক ছোট। 1 মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার। সো ইটস ভেরি ভেরি স্মল। এরপর হচ্ছে ক্লাডিং। কোরকে আবদ্ধ করে থাকা বাহিরের ডাইলেকট্রিক আবরণকে বলা হয় ক্লাডিং। আমরা যদি ছবিটা একটু দেখি, ক্লাডিং দেখো, এই যে কোর, এই যে কোরের উপরে এই যে একটা আবরণ আছে, এটাই হচ্ছে আমাদের সেই ক্লাডিং। এই ছবিগুলো তুমি খুব সুন্দর করে আঁকবা যাতে তুমি ফুল মার্ক পাও, ঠিক আছে। সো ক্লাডিং কোরকে আবদ্ধ করে থাকে। কোরের প্রতিসরাঙ্ক ক্লাডিংয়ের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি থাকে। সো প্রতিসরাঙ্ক আমরা হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করি। আমরা জানি যে প্রতিসরাঙ্ক হচ্ছে আলোর ক্ষেত্রে, যার প্রতিসরাঙ্ক যত বেশি সেখানে আলোর বেগ কিন্তু তত কম, ঠিক আছে। সো কোরের প্রতিসরাঙ্ক ক্লাডিংয়ের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি থাকে। এটাও কোরের ন্যায় কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু এর আলোক ধর্ম ভিন্ন। কোর ও ক্লাডিংয়ের মিলন স্তর একটি প্রতিফলক হিসেবে কাজ করে, যার ফলে ওই স্তরে আলোক রশ্মি অনবরত প্রতিফলিত হয়ে পুনরায় কোরে ফেরত পাঠায় এবং এভাবে অন্য প্রান্তে পৌঁছায়। এর ব্যাস 125 মাইক্রোমিটার, 125 মাইক্রোমিটার।
সো মাইক্রোমিটার, ভেরি ভেরি স্মল অ্যাজ আই সেড আর্লিয়ার। জ্যাকেট কি অপটিক্যাল ফাইবারের সর্বশেষ স্তর হচ্ছে জ্যাকেট। মানে অনেকটা জ্যাকেট মানে কি, জ্যাকেট আমরা শীতে, ধরো যে শীতে আমরা কাঁপি দেখেই তো জ্যাকেট পরি শীত নিবারণ করার জন্য। সো জ্যাকেটের কাজ একই রকম। জ্যাকেট হচ্ছে মূলত পুরো লেয়ারগুলাকে, কোর ক্লাডিং এই দুইটাকে হচ্ছে জ্যাকেট পরায় রাখি আমরা, যাতে হচ্ছে ওর শীত না লাগে, ঠিক আছে। সো অপটিক্যাল ফাইবারের সর্বশেষ স্তর হলো একটি জ্যাকেট, যা সাধারণত অস্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এবং অপটিক্যাল ফাইবার তারকে জলীয় বাষ্প, মরিচা, ঘর্ষণ ইত্যাদি থেকে রক্ষা করে। সোজা কথা হচ্ছে তারকে বাঁচায় রাখে, তারের ভিতরে কোর এবং ক্লাডিংকে বাঁচায় রাখে। সো ফাইবারের গঠন উপাদান, এখানে তুমি আরও কিছু কথাবার্তা দেখতে পাবে। অতি স্বচ্ছতা, রাসায়নিক স্থিরতা, নিষ্ক্রিয়তা। 3 নম্বর হচ্ছে সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। সো এগুলো তুমি অবশ্যই নিজে নোট ডাউন করবে, আমি বিলিভ করি, তাহলে তুমি বেশি মার্ক পাবে ইনশাল্লাহ। কারণ তুমি তোমার নিজের নোট থেকে পড়ে গেলে রিভিশন দেওয়ার সুবিধা। এই ছবিটা আঁকলা, এই ছবিটা না আঁকাটা, মানে আঁকাটা খুব এটা ইম্পর্টেন্ট না, তবে অবশ্যই তুমি এই ছবিটা আঁকবাই, ঠিক আছে। সো এখানে আরও কিছু কথা আছে। ফাইবার তৈরির জন্য সোডা, বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট যদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহৃত হয়। কখনো ফাইবারের ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে পূর্ণ প্লাস্টিক ফাইবারের ব্যবহারও পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে অতিরিক্ত ক্ষয় বা লস। সাধারণ কাঁচ ফাইবার তৈরির জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এর মধ্য দিয়ে আলোক রশ্মি কিছুতে যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। মানে সাধারণ কাজ তুমি ইউজ করতে পারবে না এখানে ডেফিনেটলি। তাছাড়া সাধারণ কাজ দূর থেকে স্বচ্ছ মনে হলেও অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা দরকার ঠিক ততটা নয়, ঠিক আছে। সো সেলফ এক্সপ্লেন করে ফেলছে নিজেকে, সো এটা আর এক্সপ্লেন করার কিছু নাই। এখন অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো অপটিক্যাল ফাইবারের সুবিধা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ডেটা ট্রান্সমিশনের গতি অনেক হয়। তোমরা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করো, তো ব্রডব্যান্ড কানেকশন দুইটা হতে পারে, একটা হচ্ছে ক্যাট, একটা হচ্ছে if I am not doing writing wrong, ক্যাট 6 আর ক্যাট 5 এই ফাইবারগুলো এই কেবল দিয়ে করা হয়। আরেকটা হচ্ছে তোমার ফাইবার অপটিক্স কেবল দিয়ে করা হয়, ফাইবার অপটিক্স। সো বর্তমানে মোটামুটি বলা যায় যে দেশের সর্বত্রই কম হোক বেশি হোক ফাইবার অপটিক্স কেবলের জনপ্রিয়তা বাড়তেছে, কারণ এটা ডাটা ট্রান্সমিশনের গতি বেশি ফাইবার অপটিক্স কেবলের, খুবই ন্যাচারাল যে এই জন্য এটা হচ্ছে জনপ্রিয় হচ্ছে। কিন্তু ক্যাট 6 বা ক্যাট 5 এগুলো খুবই কনভেনশনাল মেথডে ডাটা ট্রান্সমিট করে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে, সেজন্য আসলে তোমার স্পিডটা কম পাওয়া যায়। আর এখানে যেহেতু আলোর সাথে রিলেটেড, সো স্পিডটা বেশি পাওয়া যায়। এর আয়তন কম থাকার কারণে সিগন্যাল পরিবর্তন হয় না, এমনকি এর মানের অবনতি বা অ্যাটেনিউশন ঘটে না। আরেকটা জিনিস হচ্ছে ফাইবার অপটিক্স কেবল ইউজ করার একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এই কেবলগুলো সহজে নষ্ট হয় না, যেখানে ক্যাট 6 ক্যাট 5 এই কেবলগুলো সহজে নষ্ট হয়ে যায়। পরিবেশের তাপ, চাপ ইত্যাদির কারণে ডেটার আদান প্রদান বাধাগ্রস্ত হয় না। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা যায়। অপটিক্যাল ফাইবার আকারে ছোট, ওজন অত্যন্ত কম, এটা সত্য। অপটিক্যাল ফাইবারের যে কেবলগুলো তোমাদের যারা বাসা বাড়িতে আছে তারা জানো যে এটা নর্মালি ক্যাট 5 ক্যাট 6 এই সমস্ত কেবল থেকে যথেষ্ট হালকা, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি থাকে, এটি সহজে প্রক্রিয়াকরণ করা যায়, মানে প্রসেস করা যায় খুব ইজিলি। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ চৌম্বক প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের ইএমআই, ইলেকট্রিক ম্যাগনেটিক এফেক্ট নেই। সো এই যে ব্যাপারগুলো তুমি দেখতে, এখানে এফেক্টের বানান বলেছি ই হবে, যাই হোক এখানে এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ, আশা করি তুমি এগুলো লিখতে পারবা। এগুলো আসলে বোঝানোর আর তেমন কিছু নাই। এরপরে এটার অসুবিধা, অপটিক্যাল ফাইবার অনেক দামি হয়, সচরাচর ব্যবহার করা সম্ভব হয় না। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের দাম নর্মাল ওই ক্যাট 6 ফাইবারের থেকে তো বেশি হবেই, স্বাভাবিক ফাইবার কেবল থেকে, ওই কেবল থেকে বেশি হবে। সো এখানে অপটিক্যাল ফাইবার ইউ আকৃতির হওয়ায় এটা বাঁকানো যায় না, মানে এটাকে সহজে বাঁকানো যায় না। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন লোকের দরকার হয়। তোমরা দেখবা যে যখন অপটিক্যাল ফাইবারের যে কানেকশন বাসাবাড়িতে দেওয়া হয়, ওরা দেখবে যে কীরকম মেশিনারি সব নিয়ে আসে, তাই না? ওখানে খুব সূক্ষ্মভাবে আমি দেখি যে ওরা ওই মেশিনের ভিতরে কেবলগুলো প্রবেশ করায় দেখার চেষ্টা করে যে এখানে ঠিকঠাক মতো একটা সাথে একটা মিলছে কিনা। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এই জন্যই এখানে আসলে দক্ষ কারিগরি দক্ষতার প্রয়োজন আছে, বিকজ এখানে যদি 19-20 হয় তাহলে কানেকশন ভালো পাওয়া যাবে না, ঠিক আছে। ওকে, সো এবারে অপটিক্যাল ফাইবারের ট্রান্সমিশন পদ্ধতি বর্ণনা করো। অপটিক্যাল ফাইবারের ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করা হয় আলোক রশ্মি দিয়ে। অপটিক্যাল ফাইবারে আমরা জানি যে আলোক রশ্মি বা লাইটকে ইউজ করা হয় ডেটা ট্রান্সমিট করার জন্য। এরপরে এ কারণে এই মাধ্যমের ক্ষেত্রে প্রেরক ও গ্রাহক দুটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়,
নিচের চিত্রে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হলো। প্রথমে তথ্যটা যায় এলইডির ভিতরে। সো এলইডির থেকে বৈদ্যুতিক ভোল্টেজ ইউজ করে এটা অপটিক্যাল ফাইবারে প্রবেশ করে, দেন সেখানে আলোকরশ্মিতে কনভার্ট হয়। অপটিক্যাল ফাইবারের ভিতরে পুরোটাই আসলে আলোকরশ্মির মাধ্যমে, মানে আলো লাইটের স্পিডে সেটা পাস করে, হয়ে সেটা ফটোডায়োড হয়ে যেটা হচ্ছে বৈদ্যুতিক ভোল্টেজের মাধ্যমে আবারও গ্রাহকের কাছে যেয়ে পৌঁছায়। সো আমি ভাই এগুলো খুব একটা এক্সপ্লেন করবো না, তুমি এগুলো হচ্ছে নিজে পড়ে নিতে পারবে, আমি বিলিভ করি, ঠিক আছে। যদিও এটা পরীক্ষার জন্য আসলে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট থাকলো, তোমার পড়া থাকলে তো খারাপ না নাকি। যে প্রযুক্তির মাধ্যমে, এখানেও দেখো, যে প্রযুক্তির মাধ্যমে সমুদ্র তলদেশ থেকে আন্তঃমহাদেশীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে তার বর্ণনা দাও। এটাও অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমেই সম্ভব হয়েছে। সো এটাও তোমরা একটু অল্প বিস্তর পড়ে নিবে, ঠিক আছে। আধুনিক যোগাযোগের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ভূমিকা আলোচনা করো। এটা আমি খুব একটা আর ব্যাখ্যা করব না, যেহেতু অলরেডি এটা তোমাদের জানাই আছে, তোমরা এটা নিজেরাই পারবা আমি বিলিভ করি। তবে এই যে তুমি একটু দেখতে পারো, যেখানে যে কোরের ভিতরে দেখো কিভাবে লাইট গিয়ে বাড়ি খায়, এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে এখানে রিফ্লেক্ট করে, দেন এখানে রিফ্লেক্ট করে, এইভাবে করে হচ্ছে লাইট সামনের দিকে অগ্রসর হতে থাকে। সো বাই দ্য ওয়ে এগুলো তুমি হচ্ছে বাকিটুকু নিজে পড়ে নিতে পারবে, আমি বিশ্বাস করতে চাই, কারণ আসলে ওভার এক্সপ্লেন করার কিছু নাই। যেটুকু এক্সপ্লেন করা দরকার ছিল বিশেষ করে সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের গঠন, এটা দরকার ছিল। সো সেটা আমি এক্সপ্লেন করেছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম।